আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট টক শো দেশের কথা দেশের কথা। অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয়ে আছেন জনাব এ কে এম পাটোয়ারি। উপস্থাপনা আছি আমি সিনহাম সাইদ। দর্শক, আজকের বিষয়বস্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত নির্বাচনোত্তর পরিবেশে বাংলাদেশের সমসাময়িক ঘটনাবলী, অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমাদের বিবেচনা রেখে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। আমার ডানে আছেন জনাব সিরাজুল ইসলাম, সাবেক সচিব, রাষ্ট্রপতির কার্যালয়। আসসালামু আলাইকুম। আমার বায়ে আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, পরিচালক জনতা ব্যাংক পিএলসি। আসসালামু আলাইকুম। আমি শুরু করছি ডক্টর শাহাদাত হোসেন, আপনার কাছ থেকেই। দেশের অর্থনীতি বর্তমান চলমান এবং এই চলমান অর্থনীতি বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। আপনি কি মনে করেন নির্বাচনোত্তর পরিবেশে এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় আপনার দৃষ্টিকোণ থেকে? আসলে একটা সমসাময়িক গুরুত্বপূর্ণ একটা বিষয়টা আসলে ত্রিমুখী রিলেটেড। একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। এখানে নির্বাচনোত্তর পরিবেশে আমরা স্বাভাবিকভাবেই দেখতেছি নির্বাচনে অনেক ক্যান্ডিডেট মাঠে কাজ করতেছেন এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ খরচ হচ্ছে এবং শুধু ক্যান্ডিডেটদের দিয়ে হচ্ছে তা না, সেই সাথে ভোটারদেরও বেশ কিছু টাকা পয়সা মার্কেটে মানে নর্মালের তুলনায় বেশি চলে আসতেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে মার্কেটে আসলে টাকা পয়সার যে লেনদেনটা ক্রয় বিক্রয় অনেক বেড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে অর্থ মার্কেটে আগের তুলনায় চলে আসতেছে। সেক্ষেত্রে অবশ্যই স্বাভাবিকের তুলনায় একটু পরিবর্তন আসতেছে এবং মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও পরিবর্তন দেখা দিবে রমজানের কারণে। আমরা একটা মুসলিম প্রধান দেশ, অধিকাংশ লোকে রোজা রাখেন এবং এক্ষেত্রে ভোক্তাদের যে লাইভলিহুড এবং লাইফ প্যাটার্ন, বিশেষ করে ফুড চ্যানেল এবং ফুড প্যাটার্নের মধ্যে দারুণ পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে আমাদের এখানে যে জনসংখ্যা, এর বড় অংশ বাস করে গ্রামে, প্রায় 12 কোটি লোক গ্রামে বাস করেন। আমরা যদি বলি 5 থেকে 6 কোটি লোক শহরে বাস করেন। একেবারে দারিদ্র্যসীমার যদি আমরা চিন্তা করি তাহলে বিবেচনায় যে 2022 সনের HIS-এর একটা তথ্য মতে 18.7% হচ্ছে দারিদ্রতার মধ্যে। শহরে বাস করেন 16.5 এবং গ্রামে বাস করেন প্রায় 20.5-এর মতো। শহরের জনসংখ্যা এবং গ্রামের জনসংখ্যা লাইভলিহুডসের স্টাইলের মধ্যে পার্থক্য থাকলেও রমজানের সময় কিন্তু দিনের বেলা আসলে কেউই পান হাত তেমন করেন না যারা রোজা রাখেন, কিন্তু রাতের বেলাতে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের আগের যে খাবার ওনারা খেতেন সেভাবে খান না। সন্ধ্যার সময় ইফতার করেন, এরপর একটু খান, আবার সেহরির সময় খান, কিন্তু দিনের বেলায় টোটালি এই খাবারগুলো খান না। এক্ষেত্রে একসাথে অনেক লোকের রোজা রাখার কারণে বিভিন্ন ধরনের খাবারের একটা বৈচিত্র্য আসে এবং এক মাস এটা কন্টিনিউ করে। এক্ষেত্রে শহরে গ্রামে দু জায়গায় একটা উৎসবমুখর পরিবেশে আসলে মানুষ ইবাদত করেন। তো সেক্ষেত্রে বিশাল ভোক্তার একটা চাপ আসে। হঠাৎ করে বছরের 11 মাস এক ধরনের চলে, পরবর্তীতে আর একটা মাসে আসে ভিন্নতা আসে। সেক্ষেত্রে চাল, গম, ডাল, চিনি, ভোজ্য তেল এবং ছোলা এই কয়েকটা আইটেমের উপরে প্রচণ্ড চাপ পড়ে। তা আমাদের দেশে যে উৎপাদন হয় সেই তুলনায় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে বেশ কিছু পরিমাণে আমদানি করতে হয়। আমাদের যদি চালের কথাই বলি, চাল আমরা যদিও বলি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের সামান্য কিছু সাপোর্ট লাগে। যে পরিমাণ চাল আছে সেই সাথে আরও অন্তত পক্ষে আমাদের প্রয়োজনের তুলনায় আরও 5% সেখানে ডেফিসিয়েট হয়। কিন্তু গমের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন দেখা দেয়, প্রায় 83% আমাদেরকে নতুন করে আমদানি করতে হয়। ডালের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা, যে ডালে প্রায় 59% আমাদের অতিরিক্ত ডিমান্ড দেখা দেয়। চিনিতে বিশাল একটা ডিমান্ড দেখা দেয়। আমরা প্রায় সবাই মোরললেস ইফতারের সময় চিনি দিয়ে শরবত খাই এবং চিনি দিয়ে অনেক আইটেমও তৈরি করা হয়। সেই 92% চিনি আমাদেরকে আমদানির উপরে নির্ভর করতে হয়। ভোজ্য তেলের ক্ষেত্রে 22-25% অতিরিক্ত আনতে হয় এবং ছোলার ক্ষেত্রে আমরা প্রায় 45-50% ছোলা আমদানির উপরে। আচ্ছা, আপনার কাছে আমি আবার আসবো। এই যে আমদানি করতে হয়, জনাব সিরাজুল ইসলাম, আপনার দৃষ্টিকোণ থেকে কীভাবে বিশ্লেষণ করবেন? আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি যখন 79-এ ফাউন্ডেশন কোর্সে ছিলাম তখন আমাদের প্রয়াত সচিব জনাব আব্দুর রব চৌধুরী সাহেব আমাদেরকে আমলাতন্ত্র পড়াতেন, ব্যুরোক্রেসি। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে যুক্তরাজ্যে এক নির্বাচনের পরে ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত যে প্রাইম মিনিস্টার তার কাছে গেলেন
এবং তাকে ধন্যবাদ জানিয়ে একটা পেপার তার হাতে দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন প্রাইম মিনিস্টার যে এই কী কাগজ, বললেন যে আপনার কী করণীয় এই সম্পর্কে আমি সব কার্যক্রম নিয়ে এসেছি। তিনি এটা দেখে খুব খুশি হলেন এবং বললেন যে আমি তো আপনাকে এই কথা বলিনি, আমার আইডিয়াও দেয়নি, কিন্তু আমার সমস্ত কিছু এখানে কিভাবে আপনি সন্নিবেশ করলেন। তিনি বললেন যে আপনার দলের গোলস কি এগুলো আমরা জানি, আপনার বিভিন্ন সময় যে ম্যানিফেস্টো দিয়েছেন আপনাদের কি করবেন সেগুলি আমরা জানি, এগুলি আমরা প্রিজার্ভ করেছি। আপনি যে ভাষণ দেন অথবা সময় সময় যে সমস্ত বক্তব্য দেন মানুষকে কমিট করেন সবগুলি আমরা প্রিজার্ভ করি এবং এগুলি কম্পাইল করে আমি আপনার শুধু কার্যক্রম না, কিভাবে আর্থিক সংশ্লেষ এবং কিভাবে টাইম ফ্রেম কীভাবে বাস্তবায়ন করবেন সবগুলি এখানে সন্নিবেশ করছে। উনি খুব খুশি হলেন। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সমস্ত ক্ষেত্রেই পেশাদারিত্ব থাকতে হবে। আমাদের নির্বাচন তো চ্যালেঞ্জ অনেক, আমরা জানি আমাদের দুর্নীতি চাঁদাবাজ থেকে শুরু করে আমাদের কিন্তু ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, আমাদের মুদ্রাস্ফীতি 8.9%, আমাদের কৃষিখাত ধ্বংস, যেটা আমাদের লাইফ ব্লাড। আমরা কিন্তু দুইটা সেক্টর থেকে আমরা এখন আমাদের দেশটা চলছে, একটা হলো কৃষি আর শিল্প এসএমইতে এখন সরকার অত্যন্ত লোন কম দিচ্ছে, ফলে শুধু এসএমইর ক্ষেত্রেই 245টা আপনার শিল্প বন্ধ হয়ে গেছে, আরএমই বন্ধ হয়ে গেছে। আর ব্যাংক খাতে মানুষ এখন টাকা রাখতেই ভয় পায়। আমি এখানে বোঝাতে চাচ্ছি যারা আমরা যেই সেক্টরে আছি, দেশটা তো আমাদের, কে প্রধানমন্ত্রী হয়েছেন বা হবেন সেটা আমাদের বড় কথা না, আমাদের বড় কথা হলো দেশটা আমাদের সবাই। আমাদেরকেও পেশাদারিত্ব দেখাইতে হবে। যিনি রাজনীতিরা রাইট ম্যান রাইট প্লেসে এবং রাইট টাইম। এখানে আমাদের কোন দলের কোন ধর্মের কোন সেই ওটা না, লোকটা পেশাদারিত্ব কিনা জানে কিনা। লোকটা যেমন ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমাদের যারা আমলা তারা যে সাপোর্ট দিবে, তারা যারা যোগ্য লোকটাকে যোগ্য স্থানে বসাইতে হবে। যারা টপ ব্যুরোক্রেটস হবেন তাদেরকে সঠিক লোকটাকে সঠিক সময় বসালে আপনাদের দেশের সমস্যা হবে না। যেমন আমি মনে করি আমাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু বেকারত্ব ফুল টাইম বেকারত্ব আছে। আমাদের হিউজ নাম্বার অফ আমাদের যে শিক্ষিত বেকার, আমরা ওদেরকে শিক্ষিত বেকার জেনারেল এডুকেশন, বিদেশে গেলে বা দেশেও সব জেনারেল এডুকেশন দিয়ে তো কোনো কাজ হবে না। ভোকেশনাল ট্রেনিং টেকনোলজি এগুলো শিখাইতে হবে আমাদের। আর বিশেষ করে কৃষিক্ষেত্রে খুব জোর দিতে হবে। আমাদের কৃষকরা নিজেরাই কিন্তু সব উৎপাদন করে এবং হিউজ ডোমেস্টিক প্রোডাকশন না হলে আমদানি নির্ভর আমাদের সম্ভব না। সেক্ষেত্রে এদের যে কৃষি উপকরণ সব সরকার দরকার হলে ফ্রি সাপ্লাই দেবে, অথবা কম দামে সুলভ মূল্যে, যেমন বিদ্যুৎ এবং অন্যান্য জিনিসগুলি ফ্রি দেবে, বীজ সার। যদি ওদেরকে সাপ্লাই দেয় ঠিক মতো, তারা উৎপাদন করলে আমাদের আয় বাড়বে। আয় বাড়লে এই আয় দিয়ে আমরা আমদানিও করতে পারবো। আমদানি করতে পারবো। ডক্টর সাদাত হোসেন, আমাদের এই মুহূর্তে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের দুর্নীতি ও অর্থনীতি একেবারে পাশাপাশি চলে গেল। তো আপনি কিভাবে দেখছেন যে পরবর্তী সরকার দুর্নীতি দমনে, যদিও তাদের ইশতেহার ঘোষণা করেছে, জামাত ইসলাম বিএনপি দুবি দিয়েছে, অন্যান্য দল দিয়েছে, আপনি কিভাবে দেখছেন দুর্নীতিকে আসলে দমন করা যাবে নাকি রাষ্ট্রে ধরা যাবে নাকি কথার কথায়? আসলে দুর্নীতিকে একেবারেই ইরেজ করে দেওয়া এটা মনে হয় অসম্ভব। মানুষ যতদিন বেঁচে থাকবে কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু পরিমাণে দুর্নীতি হবেই। তবে কিছু প্যারামিটার নিলে দুর্নীতি কমে আসবে এবং এটা হয়তো জিরোর কাছাকাছি আসবে, কিন্তু এটাকে জিরোতে সাস্টেন করানোর জন্য আবার কতগুলো প্রোগ্রাম হাতে নিতে হবে। দুর্নীতিমুক্ত মানুষ বা দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত দেশ, এটা যদি চিন্তা করা হয় তাহলে একেবারেই শূন্য লেভেলের দুর্নীতি আছে এটা আসলে সব ক্ষেত্রে সম্ভব না। এটা আমাদের বলি ফাইন্যান্সিয়াল, আর আরেকটা হতে পারে তো পলিসি মেকিংয়ের ক্ষেত্রে। তো ফাইন্যান্সিয়াল জিনিসগুলোকে খুব সহজেই মেজার করা যায়, কোয়ান্টিফাই করা যায়, কিন্তু যেগুলো মানুষ সিদ্ধান্তের ক্ষেত্রে যেসব দুর্নীতি করে এগুলোকে কোয়ান্টিফাই করা আসলেই খুব কঠিন। তবে মানুষ যদি মানুষ হয় দুর্নীতি রোধ করা সম্ভব। মানুষ যদি মানুষ হয় দুর্নীতি রোধ করা সম্ভব। জনাব সিরাজুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন। ডক্টর সাদাত হোসেন, আপনি তো রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব ছিলেন, অনেক কিছু দেখেছেন, ক্লোজ দেখেছেন, বিসিএস তো অনেক দিন কাটালেন না। তা আপনার কি মনে হচ্ছে যে সরকারের পক্ষে দুর্নীতি দমন
বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট এবং আপনার পুঁজিবাজার, এই যে দুটো সংস্থায়, এইখানে দুর্নীতি দমন করতে হলে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন? আমি মনে করি যদি পলিটিক্যাল মাস্টাররা সৎ হয় তাহলে রাতারাতি 80% দুর্নীতি কমানো সম্ভব। যদি মন্ত্রী দুর্নীতি না করে, সচিব করবে না, আর এদিন যদি দুর্নীতি না করে তাহলে তাদের যে অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী তারা সাহস করবে না। তারপরে আইনের শাসনটা করতে হবে। সেখানে যখন শাস্তি দেবে সেখানে কোন দলের, কোন মতের, কোন ধর্মের সে মাছ বিচার না করে উমর রাদিয়াল্লাহু যেভাবে শাস্তি দিয়েছিলেন তার ছেলেকে, তিনি ছেলে হিসাবে কিন্তু দেখেন না, বরং বেশি শাস্তি দিয়েছিলেন, ইতিহাস তাই প্রমাণ করে। শাসনটা ওই রকম হলে সবাই ভয় পাবে এবং দুর্নীতি রাতারাতি কমে যাবে। একটা পিয়ন দুর্নীতি করলে 50 টাকা, 100 টাকা, আর সচিব যখন চুরি করে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন চুরি করে, মন্ত্রী যখন চুরি করে, কত হাজার, কত কোটি টাকা, কত শত কোটি টাকা। যেমন ব্যাংক খাতে দেখেন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল। এটা কি গরিব, এটা কি ধনী, আর এটা কি সাধারণ লোক? এদেরকে দমন করাতে হবে। যদি আইনের শাসন করে, এদেরকে শাস্তি দেয়, তাহলে অন্যেরা আপনার ইয়ে হয়ে যাবে, ভয় পেয়ে যাবে এবং দুর্নীতি করবে না। দুর্নীতি অনেক কমে যাবে এবং আমি মনে করি অন্তত 80% সম্ভব। যদি শুধু আইনের শাসনটা যদি ঠিকমতো চলে এবং একটা গরিবকে আপনার কত টাকা চুরি করতে পারে, অথবা করেও না তারা বেশি। সাধারণ কৃষক, শ্রমিক, মজুর তারা কি চুরি করে? চুরি যারা করে, যারা শিক্ষিত লোক, যারা শিক্ষিত এরা এবং উচ্চতর শিক্ষিত যারা, তারাই চুরি করতেছে। একজন ব্যবসায়ী বড় যারা, একজন আমলা, একজন মন্ত্রী, এমপি, তারা কি অল্প শিক্ষিত বা গরিব? তারাই বেশিরভাগ চুরি করতেছে। যারা এই ব্যাংক চুরির কথা জানেন, ঋণ খেলাপিরা ইয়েতে ইলেকশনে দাঁড়াইছে, তাদেরকে আপনারা বন্ধ করতে পারেন নাই। অথচ 5,000 টাকা মাত্র চুরি করার পরে জেলে যেতে হচ্ছে। একটা গাছের মধ্যে বেঁধে পিটাচ্ছে, আমরা দেখছি। কাজে শাস্তি দিতে হবে আগে বড়দেরকে। ইসলামে কিন্তু শাস্তি হাত কাটবে যে সবাই না। আপনার খেলাফত আমলে মাত্র আমার জানামতে 28 কি 30 জনের হাত কাটা গেছে 33 বছর খেলাফতে, মুসলিমের শাসন সহ। কারণ কি, আপনার মূলা কলা চুরি করলে ফাঁসি হবে না, কলা করলে হাত কাটা যাবে না। হাত কাটা যাবে যদি তার রাষ্ট্র যদি তার খাদ্য ব্যবস্থা ঠিকমতো না দিতে পারে, তখন তার যদি অভ্যাসবশত চুরি করে তাহলে তাকে ইয়ে করা মানে হাত কাটবে। কাজে আসলে আমাদের উপর থেকে দুর্নীতিটা কমাতে হবে, নিচের থেকে হবে না। আপনাকে ধন্যবাদ। ডক্টর সাদাত হোসেন, আমরা জানি যে ব্যাংকিং সেক্টর দুর্নীতি আছে, বিশেষ করে যেটা বলে ঋণখেলাপি। এখন নির্বাচন হচ্ছে বলে আমরা জানতে পারতেছি কারা কারা ঋণখেলাপি আছে। এখন যে নির্বাচন করে নেই তাদের সংখ্যা তো বেশি, এবং আপনি একটা ব্যাংকের পরিচালক হিসেবে আছেন। কিন্তু আপনার ঠিক অভিজ্ঞতা দিয়ে বলেন যে মূলত ঋণখেলাপি যদি নিয়ন্ত্রণ করতে হয় কী পদক্ষেপ প্রয়োজন? এখানে আমি সিরাজুল ইসলাম স্যারের সাথে একমত এবং আরও কিছু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আইনের শাসনটা আসলে খুব দরকার। এক্ষেত্রে দুটো জিনিস যদি অ্যাড করা যেত, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, এবং সেই সাথে ডেমনস্ট্রেটিভ কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যেত, তাহলে এই ধরনের কাজগুলো রিপিটেডলি আর হতো না। যারা দুর্নীতি করেছেন ব্যাংক থেকে, এক্ষেত্রে যে শুধুমাত্র যারা পলিটিক্যালি বায়াসড হেড অফ দ্য অর্গানাইজেশন ছিলেন তারা না, এর সাথে আরও কিছু লোকজন ছিল যারা আসলে ক্রিমিনাল মেন্টালিটির, ওনাদেরকে ইন্সপায়ার করছেন যে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু। তো এই ক্ষেত্রে ওনাদেরও আসলে পানিশমেন্ট হওয়া দরকার, যারা এই ধরনের কাজগুলোতে অন্যদেরকে প্রলুব্ধ করে। এই ধরনের যারা ব্যাংকের এরকম ডিরেক্টর হিসাবে ছিলেন, অনেকেই হয়তো ব্যাংকিং কেরিয়ারেরও ছিলেন না, কিন্তু অর্থনীতির বিষয়গুলো তারা জানতেন। কিন্তু ইনাদের আপন হইতে গিয়া যখন এই ধরনের ক্রিমিনাল মেন্টালিটির কিছু লোক ভিতরে থেকে ওনারাকে ইন্সপায়ার করেছেন, যেহেতু আগে থেকে এরা ডিরেইলড এবং ওনাদের ইথিক্যালি মোরালি আগে থেকেই করাপ্টেড এবং সুযোগ খুঁজতেছিলেন, এনাদেরকে উৎসাহিত করার কারণে আরও কিছু সুযোগ ওনারা বেশি নিয়েছেন এবং ওনারা এই টাকাগুলো দেশের বাইরে নিয়ে গেছেন, এমনভাবে পাচার করছেন যে আমাদের পক্ষে আর এই টাকাগুলোকে কোনোভাবেই ফিরিয়ে আনা আর সম্ভব হচ্ছে না। অত্যন্ত জটিল প্রক্রিয়ার মধ্যে ওনারা এই টাকাগুলোকে দেশ থেকে ড্রেন আউট করে নিয়ে গেছেন। সিরাজুল ইসলাম স্যার তো ঠিকই বলেছেন। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি সম্পূর্ণ। আপনি তো জনতা ব্যাংকের অন্যতম পরিচালক, এবং জনতা ব্যাংকও তো একটা ধ্বংসের মুখে, এবং যে অবস্থানে ছিল নাই, তো আপনারা এটার জন্য কী করতেছেন? আমরা জনতা ব্যাংকে আসলে অনেকগুলো স্টেপ নিয়েছি, কিন্তু আমাদের আজব ধরনের কথাবার্তা এখানে শোনা যাচ্ছে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। সেটা হচ্ছে কোনো জমি বন্ধক নিয়েছেন,
বন্ধক নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়েছেন। জমির দলিলগুলো এখন যাচাই করতে গিয়ে দেখি 100% ভুয়া। সেখানে যেই কাগজপত্র ওখানে সাবমিট করা হয়েছে সেগুলো ভুয়া। যারা এর উপরে ভিত্তি করে লোন দিচ্ছেন এবং যাদেরকে দিচ্ছেন সেই নামগুলো অনেক ক্ষেত্রে ভুয়া এবং ফ্যাব্রিকেটেড। এই ধরনের লোকের অস্তিত্ব পৃথিবীতে নাই, কিন্তু তার জমি এখানে বন্ধক দেওয়া হয়েছে। কেবলমাত্র যে উপরের থেকে টপ ডাউন হয়েছে তা না, এখানে কিন্তু বটম আপও আছে, নিচের থেকেও অনেক ক্ষেত্রে এদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং আমি মনে করি এটা একটা থিপস জয়েন্ট ভেঞ্চার। থিপ জয়েন্ট ভেঞ্চার এখানে পদক্ষেপ কী নেওয়া হয়েছে? এখানে যে পদকগুলি আমরা নেওয়ার চেষ্টা করেছি বা করতেছি, আসলে টাকাগুলোকে ফিরিয়ে আনা দরকার কোনো না কোনোভাবে। কিন্তু যারা জেলে গেছেন ওনারা তো টাকা দিচ্ছেন না, আর এই ডকুমেন্টের উপরে নির্ভর করে আমরাও তো এই কোনোভাবে নিলাম দিতে পারতেছি না, কারণ ক্রেতা নাই। উইদাউট ডকুমেন্ট এইসব জমি কে কিনবেন? এবং যেসব জমির ভ্যালুয়েশন হয়েছে এগুলো অদ্ভুত ধরনের। 100 টাকার জিনিসকে যদি 100 কোটি টাকা বলা হয়, তাহলে এটা কে কিনে? মার্কেটে তো আর কেউ কোনো ক্রেতা পাওয়া যায় না। ফলে আমরা আসলে খুব মুশকিলে আছি। আমরা এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা আসলে লস মুক্তই করতে পারতেছি না, ইভেন ব্রেক ইভেনও আনতে পারতেছি না। এত পরিমাণ টাকা এই দেশ থেকে ড্রেন আউট হয়ে গেছে। আমি আপনার কাছে আসবো, ড্রেন আউট হয়ে গেছে। জনাব সিরাজুল ইসলাম, এই যে ব্যাংকের অবস্থা, ঋণখেলাপিতে আরও হবে সামনে। এবং আমরা যতটুকু জানি প্রকৃত ঋণখেলাপি যারা আছে 90% পিকচারে আসেনি, কিন্তু নির্বাচনের জন্য অল্প কিছু আসছে সামনে। কিন্তু এখন যদি বারবার ধামাচাপা দিয়ে দেওয়া হয়, তাহলে দুর্নীতি দমনের ক্ষেত্রে যে সব দলেরই যে অঙ্গীকার, এটা আসলে কি? এটা ডক্টর শাহাদাত সাহেব সঠিক বলছেন। আপনার ওভার ভ্যালু করা হয়। 7 কিলো একটা জায়গা কিনে ধরেন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে, এটার দেখায় 10,000 কোটি। এটাকে যারা স্যাংশন দেয়, স্যাংশন অথরিটিতে সমস্ত কাগজপত্র পরীক্ষা করে ফিল্ডে গিয়ে ভেরিফাই করে আপনার লোন দিতে হবে, তারা তা করে না। তাদেরকে শাস্তিটা আওতায় আনা উচিত। যে ওখানে লিগেল অ্যাডভাইজার সমস্ত ব্যাংকে আছে, তারা তো কাগজপত্র পরীক্ষা করে কাগজের CSR RS সব কিছু ঠিক আছে কিনা, তারা সেগুলি ঠিকমতো করে না। তারা জড়িত হয়ে তাদেরকে লোন দিচ্ছে, কারণ কিছু পয়সা পায়, ঘুষ পায়। আপনার কথা মতো মনে হচ্ছে এটা যেটা বললেন যে এটা জয়েন্ট ভেঞ্চার। অবশ্যই না তো এই জয়েন্ট ভেঞ্চার এটা সিন্ডিকেট হয়ে গেছে। আমি যদি লোন নিতে যাই, দেবে আমাদেরকে 1000 কোটি, 100 কোটি, 1 কোটি টাকা দেবে কোলাটাইল ছাড়া। ওদেরকে দিচ্ছে কীভাবে? তো আপনার কি মনে হয় ভবিষ্যতে এখানে যদি চেয়ারম্যান যারা হবেন, MD যারা হবেন, সেই ক্ষেত্রে যদি দক্ষতার যোগ্যতা দেখা হয়, এটা কি যথেষ্ট, নাকি একেবারে টপ টু বটম একটা ওভারহাউলিং প্রয়োজন আছে? অবশ্যই আমি বলি যে টপে যিনি থাকবেন ইনি যদি, আমি আগেই বলেছি, একজন মন্ত্রী যদি সৎ থাকে, আমি তো আমার যদি কার্যকলাপ থেকে মানে কার্যকলাপ দেখেছি। আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, ন্যাশনালিটি কোম্পানির চেয়ারম্যান ছিলাম, আমি সাথে MD ছিলাম, একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সেক্রেটারিও ছিলাম 2 বছর। কিন্তু আমি তো দুর্নীতি নিজেও করি নাই এবং কাউকে করতেও দিই নাই। এমনকি মন্ত্রী কোনো আদেশ দিলে আমি মানি নাই। কী করছে আমার? আমি তো বলছি চাকরি দরকার হলে আমার চাকরি যাবে, আমি দুর্নীতি করব না। কিছু করতে তো পারে নাই। নিয়োগের ব্যাপারে বহু বলছে যে উমুকের ব্লক, আমি জীবনের এক ডাইরেক্টর হিসেবে আমি ছিলাম। 100 লোককে বলেছে মন্ত্রী মানে নিয়োগ দেওয়ার জন্য, একজনকে দেয় না। কী করছে আমার? এটা বলা ঠিক না, পার্সোনাল কথা। কিন্তু আমি মনে করি দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না হলেও 80% নির্ভর করা সম্ভব। যদি আপনি লোন স্যাংশনের সময় এই কাগজগুলি ভালোভাবে ভেরিফাই করতো, তো লোন দিতে পারতো। যখন যারা দিয়েছে সেখানে MD প্রধানত দাঁড়িয়ে, তাকে দিলে সব ঠিক হয়ে যাবে। ক্ষমতা কিন্তু MD বেশি চেয়ারম্যানের চেয়ে। কর্পোরেশনগুলিতে ক্ষমতা বেশি MD-র। ক্ষমতা বেশি MD-র। আপনি কি মনে করেন ক্ষমতা বেশি MD-র? এই যে বোর্ড একটা আছে এখানে, বোর্ড যে নিয়োগ দিচ্ছে যারা, বাংলাদেশ ব্যাংক এখানে আছে, কিন্তু এতগুলি সিঁড়ি পেরিয়ে যখন দুর্নীতি হয়ে যায়, এটার জন্য কি দায়ী মূলত পলিটিক্যাল সরকার? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে MD ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকেন, পলিসি মেকিং কিন্তু চেয়ারম্যান কাজ করেন। চেয়ারম্যান তো প্রতিটা ফাইল খুঁটে খুঁটে দেখার মতো সময় এবং অবস্থাও ওনার নাই। ওনার 1000 টাকার মধ্যে এটা একটা কাজ। মিটিংয়ে গিয়ে উনি পলিসি ম্যাটারগুলো নিয়ে ডিসকাস করার পর সিদ্ধান্ত দিয়েন যে এরকমভাবে বাস্তবায়ন হবে। কিন্তু যারা বাস্তবায়ন করে ওই লোকগুলো যদি এরকম হতো, ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি থাকতো, যে গত মিটিংয়ে আমাদের কী কী বিষয় সিদ্ধান্ত ছিল সেগুলো দেখে কত % বাস্তবায়ন করেছেন, কেন করেন নাই, কে করেন নাই, এবং কেন এটাকে বাস্তবায়িত করা গেল না, সেই জন্য আসলে দায়ীকে তাকে চিহ্নিত করে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। এরকম এক্সাম্পলারি পানিশমেন্ট দিলেই অবশ্যই এগুলো একটা স্ট্রেট লাইনে চলে আসতো। এটা ঠিক। আচ্ছা, আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। আপনার কথা বলছেন খুব ভালো ভালো। ধরেন আপনার সামনে একটা দুর্নীতি হচ্ছে ব্যাংকে, আপনি পরিচালক, আপনি দেখতেছেন বাধা দিতে পারছেন না,
আপনার কথা শুনতেছেন না, উপর প্রেশার আছে, সেই ক্ষেত্রে কি আপনি পদত্যাগ করবেন? সেই ক্ষেত্রে তো আমার চেষ্টা করা উচিত। আমি পদত্যাগ করলে তো এখানে আরেকজন আসবে, প্রবলেমটা সলভ হলো না। এটাকে ট্রাই করা উচিত একবারে আপ টু দি ইটার্নিটি, শেষ পর্যন্ত ট্রাই চেষ্টা করলেন, সব হলেন, তারপর তখন কি করবেন? তারপরে কর্তৃপক্ষের সাথে আমি তো যোগাযোগ করব, সব জানাবো। ঠিক আছে, তারপরে তো পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প নাই, কারণ আমার দ্বারা আর এটা সম্ভব হচ্ছে না। যেমন স্যার যেটা বলছিলেন কথাটা তো সঠিক। আসলে দেখেন, যিনি টপ অফ দি অর্গানাইজেশন থাকে, উনি যদি শক্তভাবে থাকে, তো ওনার যে ডেমনস্ট্রেশন ইফেক্ট হয়, ওনাকে দেখে দেখে অনেকেই সোজা হয়ে যায়, অনেকেই সোজা হয়ে যায়। একটা ফ্যামিলিতে আমরা সাধারণভাবে দেখি, বাবা যদি নামাজে দাঁড়িয়ে যায় এবং সব ছেলে মেয়েকে ডাকে, তো ওরা অবশ্যই চলে আসে। একদিন আসে না, 2 দিন আসে না, 3 দিন আসে না, আলটিমেটলি তাদের মনের জগতে এটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঠিক অর্গানাইজেশনগুলো যদি হেড অফ দি অর্গানাইজেশন থাকেন, যে উনি যদি স্ট্রিক্টলি থাকেন এবং জিরো টলারেন্সে থাকেন, ডেফিনেটলি অর্গানাইজেশনের অনেক উপকার হয় এবং সেই ক্ষেত্রে এই অর্গানাইজেশনগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে। যেখানে একটা চ্যানেল অফ গ্যাং অফ ক্রিমিনালস ইন্টারকানেক্টিভিটি, ইন্টারঅপারেটিবিলিটি সিস্টেমের মধ্যে তারা যোগাযোগ করে এই জিনিসগুলোকে ড্রেন আউট করার চেষ্টা করেন। টাকাগুলো কার? টাকাগুলো এই দেশের মানুষের। ওনারা তো হয়তো জানেই না যে কেমন করে কোন দেশে ড্রেন আউট হয়ে গেছে, এবং ওনারা হয়তো জানেই না যে 100 টাকা সম্পদের দাম 100 কোটি টাকা দেওয়া হয়েছে, বা একটা পান দোকানদারকে 300 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, অথচ সেই পান দোকানদার অস্তিত্বই নাই। এটা একটা গেম, এটা একটা মারাত্মক গেম, এবং এই গেমের কারণেই দেশটা আসলে এই অর্থনৈতিকভাবে এত বিপদগ্রস্ত হয়েছে যে বলার মতো না। এখন আমরা এটাকে চেষ্টা করেও আউট অফ হোল বের করতে পারতেছি না, ইভেন ব্রেক ইভেন পজিশনে আনতে আমাদের জান বেরিয়ে যাচ্ছে। সুন্দর কথা বলেছেন জনাব সিরাজ ইসলাম। একজন সাবেক FBCCI-এর সভাপতি জনাব AK আজাদ, তিনি একটা সম্মেলনে বলেছেন যে সরকার ব্যাংকগুলি থেকে 27% টাকা নিয়ে যাচ্ছে, আর প্রাইভেট সেক্টরে মাত্র 5 থেকে 6% আসতেছে। এখন প্রাইভেট সেক্টর তো ডুম পড়ে গেছে, কিন্তু এদিকে আবার ইনভেস্টমেন্টের জন্য সরকার চিৎকার করতেছে, বিদেশি ইনভেস্টমেন্ট। তিনি বলতেছে যেখানে 5,000 ইন্ডাস্ট্রি শুধু গ্যাসের জন্য অপেক্ষা করতেছে, সেগুলি দমন করে বিদেশি ইনভেস্টমেন্ট আইনা লাভটা কি? আমরা তো চাচ্ছি কাজ করতে। তো এই যে সরকারের ঋণ গ্রহণ বেড়ে যাচ্ছে, বেসরকারি ডুবে যাচ্ছে, এটার প্রতিকার কি? এটা প্রতিকার আমাদের উৎপাদন বাড়াইতে হবে কৃষি এবং শিল্প খাতে, বিশেষ করে SME খাতে আমাদের এখন মেগা প্রজেক্ট নেওয়ার দরকার নাই। এই মুহূর্তে আমাদের যে আর্থিক অবস্থা, আমরা কিন্তু বটম লেগ বাস্কেট। এখন আমরা তলাবিহীন ঝুড়ি আবার হয়ে গেছে, সে কিসিঞ্জারের সেই বিখ্যাত কথাটি। আপনার কোনো টাকা পয়সা নাই, সব বিদেশ চলে গেছে, এবং আমাদের আয় নাই, উৎপাদন নাই। কৃষিতে যারা উৎপাদনের প্রশ্ন না, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার কিন্তু তার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকা উঠে নিচ্ছে 27%। খেয়াল করবেন, কিন্তু 5% পাচ্ছে কারা? বেসরকারি পর্যায়ে। উৎপাদনটা কেমনে হবে? সম্ভব কি সামনে? সরকার তো নিজে লোন নিয়ে নিচ্ছে। সরকার লোন নিচ্ছে কেন? বেতন দেওয়ার জন্য। শুধু বেতন না, অন্যান্য কাজ ইম্পোর্ট করতে হবে সরকারকে, সব খাদ্য আমদানি করতে হবে। খাদ্য যদি আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই, আমার দেশে যদি উৎপাদন করতে পারি, তাহলে আমার আমদানি খরচ কমে যাবে। কাজেই আর বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, ভালো করে স্টাডি করে দেখবেন, আমাদের যে ইনভেস্ট করি, আমরা বিনিয়োগটা করি কী জন্য? লাভের জন্য। তো তাদের টাকা এনে আমাদের সুদ দিয়া, অন্যান্য খরচ দিয়ে কত লাভ হয়, আপনি যদি কস্ট বেনিফিট অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন যে খুব একটা লাভ হয় না। আমাদের যে সমস্ত দেশ উন্নত করছে, IMF-এর লোন নিয়ে করতে পারে না কেউ, বা ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে। আপনি লোন নিয়ে ঘি খাওয়া যায়, সেটা 2-1 দিন। ঋণ করে ঘি খেলে হতো না। আমাদের SME খাতে প্রথম শুরু করতে হবে, লার্জ স্কেল যারা পারবে, আর শিল্প কারখানা যারা করবে, তারা নিজস্ব তো কিছু বিনিয়োগ করতে হবে। তারা আপনাকে ধন্যবাদ। আপনাকে একটা শেষ প্রশ্ন আপনাকে, তাহলে আমাদের যে বাজেটটা হবে সামনে, বাজেট, এই বাজেটে তো আমাদের নিশ্চয়তা দিতে হবে সরকার কত টাকা ব্যাংক থেকে নিবে, কত টাকা বেসরকারি পর্যায়ে দিবে, এবং ইনভেস্টমেন্ট কোন কোন পর্যায়ে আসবে, বিশেষত দেশীয় ইন্ডাস্ট্রি বাঁচবে কি বাঁচবে না, এটা তো প্রধান শর্ত। সেটা কি আপনার আশাবাদী যেটুকু হবে? আমি হতাশ নই, তবে চেষ্টা চলছে। এদেশের দেশপ্রেমী প্রত্যেক নাগরিক চান আমাদের দেশটা ভালো চলুক। কিছু সংখ্যক চিহ্নিত ক্রিমিনালের কারণে সারেন্ডার করে পুরো দেশকে তাদের হাতে ছেড়ে দিয়ে একটা মানে কঠিন পরিণতির দিকে দেশকে ফেলে দিয়ে সরে যাওয়া আসলে খুব বুদ্ধিমানের কাজ না, ইমানদার ব্যক্তির কাজ না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের দেশে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, কিন্তু আলুর ট্রাকগুলো যখন ঢাকা আসে, কেউ কি খবর নেন যে আলুর দাম বেশি না চাঁদার পরিমাণ বেশি? কেন এই মুন্সিগঞ্জের ক্ষেতের মধ্যে আলুগুলো পড়ে থাকে? আপনার বাড়ি তো মুন্সিগঞ্জ, আপনি জানেন প্রচুর আলু কৃষকরা উঠায় না, এই কারণে যে ট্রাকের ভাড়া এবং রাস্তার মধ্যে এই মাস্তানের চাঁদা দিয়ে
এদের আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখা যায় যে আলটিমেটলি ওনাদের কোনো টাকাই থাকে না। নর্থ বেঙ্গলের রাস্তার মধ্যে কেন তরি তরকারি ফেলে দিয়ে চিৎকার দেয় কৃষকরা? আমাদের এই চাঁদাবাজিগুলো, পরিবহন খাতের সমস্যা এবং বাজার মনিটরিং অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। এতজন ম্যাজিস্ট্রেট তো আমাদের দেশে নাই, ফলে ওনাদেরকে আসলে নৈতিকভাবেই পরিবর্তন হওয়া দরকার, মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার এবং ধর্মীয় শিক্ষাগুলোকে ইয়ে করা দরকার। সবচেয়ে বড় জিনিস যেটা আমি বারবার বলতেছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন ইফেক্ট। এমন এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া দরকার যাতে দেখে শত লোক, হাজার লোক মোটিভেটেড হবে, কনভার্টেড হয়। এক্সাম্পলে পানিশমেন্ট দরকার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আছি দর্শক, আমরা এই আলোচনা শেষ পর্যায়ে আছি এবং আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু যেটা বেরিয়ে আসলো দুজন বক্তার কাছ থেকে, সেটা হলো তারা উভয়ে চিন্তিত দেশের অর্থনীতি নিয়ে এবং তারা দুজনেই বিশ্বাস করেন যে সুশাসন, দুর্নীতি দমন এগুলি করার জন্য কী প্রয়োজন? রাজনীতি নেতৃত্ব, সততা, দক্ষতা। এগুলি যদি কোনো একটা ব্যত্যয় ঘটে তাহলে অর্থনীতি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বেই। কারণ আমাদের আগামী অর্থনীতি এমনি ক্ষেত্রে ভঙ্গুর অবস্থায় আছে। কারণ 2026 সালে আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের গ্র্যাজুয়েশনে চলে যেতে চাই উন্নত দেশে, মধ্যম উন্নত দেশে, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ আরও বেশি। যাতে এই চ্যালেঞ্জগুলো উত্তরানো যায় এই প্রেক্ষাপটে তারা দুজনেই কথা বলছেন। আমরাও মনে করি আমাদের ভবিষ্যৎ অবশ্যই অতীতের চেয়ে ভালো হবে। ধন্যবাদ।